তো মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি কি করে বলেছিলাম যে মিডিল মোস্ট ভ্যালুটা খোঁজার চেষ্টা করে। আর আজকে পড়াবো মেজার্স অফ ডিসপারশন, মানে ডেটাগুলো নিজেদের মধ্যে কতটা ছড়িয়ে থাকে, মানে স্প্রেড, সেটা পড়াবো। তো ধর একটা এক্সাম্পল আমরা দেখছি, একটা এক্সাম্পল ধর 2 4 6 8 দেখ এই তিনটে ডেটা আছে, এটা ধর আমাদের এক্স ডেটা, এটা এক্স ডেটা, এটা ওয়াই ডেটা, এটা জেড ডেটা। তো এই তিনটেরই যদি আমরা মিন বার করি প্রত্যেকটাই হবে 6। তিনটেরই মিন হবে 6, মিডিয়ান কত হবে তিনটের? 6। তাহলে প্রত্যেকটার মিডিয়ানও এখানে 6, এটা মিডিয়ানের সাইন। কিন্তু এই ডেটা তিনটে তো আলাদা। ধর আমাদের কোনো ডেটার মিন মিডিয়ান মোড সেম আসলো, কিন্তু স্টিল এই তিনটে ডেটা তো আলাদা হতে পারে। আজকে আমরা এটাই পড়বো যে মেজার অফ ডিসপারশন, মানে এই 2 থেকে 4 এর যা ডিস্টেন্স, 4 থেকে 6 এর যা ডিস্টেন্স, 2 থেকে 3 এর ডিস্টেন্স তো সেম নয়। তাহলে ডেটাগুলো ডিফারেন্ট ভাবে স্প্রেড হয়ে রয়েছে। তাহলে সেন্ট্রাল টেন্ডেন্সি সেম হলেও তিনটে ডেটা সেম নয়। কেন না তাদের একটার থেকে আরেকটার ডিস্টেন্স আলাদা। দেখ তাহলে হোয়াট ইজ মেজার্স অফ ডিসপারশন? বলছে ডিসপারশন ইজ দ্য স্ক্যাটার্ডনেস অফ দ্য ডেটা সিরিজ অ্যারাউন্ড ইট আ মিন। মানে আমরা দেখছি ধর এই যে 6 মিনটা রয়েছে, ধর আমরা একটা প্লট আঁকছি, তাহলে কি হবে 2 4 6 8 এটা এরকম ভাবে যাবে। কিন্তু যখন আমরা এরকম আঁকবো 2 3 6টা এখানেই যাবে। তাহলে এই যে স্ক্যাটারনেস ডেটা, এটা হচ্ছে আমরা ডিসপারশন দিয়ে মাপছি অ্যারাউন্ড মিন, মানে এখানে মিন হচ্ছে 6 এর চারিদিকে, মানে 6 থেকে প্রত্যেকটা ডেটা কতটা ডিস্টেন্সে রয়েছে সেটা আমরা ডিসপারশন দিয়ে দেখছি। বোঝা গেল এটা? এবার বলছে মেজার অফ ডিসপারশন আর দ্য কোয়ান্টিটিজ দ্যাট ক্যারেক্টারাইজ দ্য স্প্রেড অফ দ্য ডেটা সাচ অ্যাজ রেঞ্জ, ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যেমন সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা মাপতাম মিন মিডিয়ান মোড দিয়ে, তেমন আমরা ডিসপারশন মাপবো রেঞ্জ, ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ, তোদের নেই এটা, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিভি আরো আছে। They are used to describe the spread, variation and scatter of data in a series of observation. যেটা বললাম আমি যে স্ক্যাটারনেস ভেরিয়েশন কতটা একটা থেকে আরেকটা কতটা ডিস্টেন্স সেটা বাড়াতে কাজে লাগছে, সেটা বুঝতে কাজে লাগছে। এবার আসছে আমরা রেঞ্জ। রেঞ্জ কাকে বলে? নরমালি রেঞ্জ আমরা কাকে বলি? ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু, অর্থাৎ শুরুর থেকে কতটা শেষ কতটা। তাহলে রেঞ্জ হচ্ছে কি বলছি? দ্য রেঞ্জ ইন দ্য সিম্পলেস্ট পসিবল মেজার অফ ডিসপারশন। It is defined as the difference between the largest and smallest value of the variable, অর্থাৎ এই যে লার্জ মাইনাস স্মল, এটাকে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম এটাও লিখতে পারিস। তাহলে এই ডেটাটার এটার রেঞ্জ x এর রেঞ্জ কত হবে? -2 -10
দেখ প্রথম দুটো রেঞ্জ কিন্তু সেম আসলো, কিন্তু পরেরটার কিন্তু রেঞ্জ সেম আসেনি। তাহলে আমরা এই ডিসপারশন দিয়ে লাস্টের ডেটাটাকে আলাদা করতে পারলাম। আমাদের কাছে শুধু যদি এটা থাকতো তাহলে তো আমরা আলাদা করতে পারতাম না। গেল রেঞ্জ। এবার রেঞ্জের একটা ড্রব্যাক আছে, রেঞ্জ দিয়ে আমরা সব সময় ডিসপারশন মাপতে পারি না। কেন বলতো? কি ড্রব্যাক, কি মনে হয়, কি প্রবলেম হতে পারে রেঞ্জ দিয়ে মাপলে? একটা প্রবলেম তো এখানে দেখতেই পাচ্ছিস যে রেঞ্জ শুধুমাত্র প্রথম ভ্যালু এবং লাস্ট ভ্যালুটার উপর ডিপেন্ড করে। তাই জন্য এইটার আর এইটার কি দেখতে এক, দুটো ডিসপারশন কি এক? চোখে দেখে বোঝা যাচ্ছে যে এক নয়, কিন্তু যেহেতু রেঞ্জটা শুধু লাস্ট ভ্যালু এবং ফার্স্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে, অর্থাৎ শুধু ম্যাক্সিমাম আর মিনিমামের উপর ডিপেন্ড করে, তাই দুটো ডেটার রেঞ্জ সেম আসলো। এবার আরেকটা প্রবলেম হচ্ছে, ধর লাস্ট ভ্যালুটা কোনো একটা লাস্ট ভ্যালুটা ধর 100, বাকি পুরো ডেটাটা এরকম, এখানে ধর একটা 100 ভ্যালু চলে আসলো, তো তখন কি হবে? 100 - 1 রেঞ্জ কত দেবে? 99। তখন আমাদের কাছে একটা ভুল ইনফরমেশন আসবে যে ডেটাটার রেঞ্জ হয়তো 1 থেকে 99, কিন্তু অ্যাকচুয়ালি তো তা নয়। তো রেঞ্জের একটা ড্রব্যাক হচ্ছে এটা। এক হচ্ছে যে রেঞ্জ শুধুমাত্র দুটো সব থেকে হাইয়েস্ট এবং লোয়েস্ট ডেটার উপর নির্ভর করে, তাই জন্য রেঞ্জটা একটা প্রবলেম। এবং যদি কোনো একটা অড ভ্যালু ঢুকে যায় তাহলে রেঞ্জ ঠিকমতো ভ্যালু দেয় না, ফেল করে রেঞ্জ। তাই জন্য আমাদের একটু বেটার লাগে। এটা পরে বলছি। দেখ এটা হচ্ছে মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশন মানে মিন থেকে কতটা ডিস্টেন্স। এই যে মিন ডেভিয়েশন মানে এখানে এক্স মানে কি? প্রত্যেকটা অবজারভেশন, বোঝা যাচ্ছে? প্রত্যেকটা অবজারভেশন থেকে আমরা কি করছি? অবজারভেশন থেকে মিন ভ্যালুটা বাদ দিচ্ছি, তার মানে মিন থেকে কতটা ডিস্টেন্স আছে সেটা বার করছি। মানে এই যে এখানে মিন কত? 6, তাহলে 2 - 6 প্লাস 4 - 6 প্লাস 6 - 6, এইটা হচ্ছে মিন ডেভিয়েশন। এটা ক্যালকুলেট করে যে ভ্যালুটা বেরোবে টোটাল ডিভাইডেড বাই 5, এটার মড নিতে হবে। মড মানে বুঝিস তো? মড মানে কি? বল বল, মড মানে কি? হ্যাঁ, অ্যাবসলিউট ভ্যালুজ। যদি আমরা না নিই মড তাহলে কি হবে বলতো? এই জিনিসটা যদি মড না নিই তাহলে কি হবে? হ্যাঁ বল, এই ভ্যালুটার মড না নিলে কি হবে? এক্স্যাক্টলি, এই ভ্যালুটার মড না নিলে 0 চলে আসবে। তাহলে মিন ডেভিয়েশন আনগ্রুপ ডেটার জন্য হচ্ছে এইটা, আর গ্রুপ ডেটার জন্য হচ্ছে এইটা। মানে এই যে এখানে ফ্রিকোয়েন্সি থাকবে। ফ্রিকোয়েন্সি কি তোরা জানিস? বল, জানিস না জানিস না? জানিস না বলবো? ফ্রিকোয়েন্সি হচ্ছে একটা ডেটা কতবার আসছে, একটা টোটাল অবজারভেশনের মধ্যে একটা পার্টিকুলার ভ্যালু কতবার রিপিট হচ্ছে, দ্য নাম্বার অফ রিপিটেশন, দ্যাটস কল্ড ফ্রিকোয়েন্সি। মানে এখানে যদি আমি লিখি 2 2 2 4 6 6 8 8, তাহলে এখানে আমরা এটাকে যখন, এটা হচ্ছে র ডেটা, এটাকে যদি ফ্রিকোয়েন্সি করি তাহলে আমি কি লিখবো? 2 হচ্ছে ভ্যালু, কতবার এসছে? 3 বার। 4 এসছে 1 বার, 6 এসছে 2 বার, 8 এসছে 2 বার। তাহলে দিস ইজ ফ্রিকোয়েন্সি। এবার যদি আমাকে এই ডেটাটা দিয়ে বলে যে মিন ডেভিয়েশন বার করো, তখন তো আমরা এরকম ভাবে 2 - 6 2 - 6 2 - 6, তখন তো এরকম করব না। ব্যাপারটা খুব বোকা বোকা, একই জিনিস বারবার করে লিখবো।
তো তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তখন আমরা কি করব, এই 2 মাইনাস 6 ধর মিন ইনটু কতবার এসছে 3 বার প্লাস 4 মাইনাস 6 ইনটু 1। তখন হচ্ছে মিন ডেভিয়েশনটা এরকম ভাবে ক্যালকুলেট করব। ক্লিয়ার? এটাকে বলে হচ্ছে যখন ডেটাটা এই অবস্থা মানে 2 2 2 4 6 এরকম অবস্থায় থাকে, গ্রুপ করা থাকে না, তখন হচ্ছে ওটাকে আনগ্রুপ ডেটা বলি। আর যখন গ্রুপ করে দিই তখন হচ্ছে ওটা গ্রুপ ডেটা। কি বলছে না, ফার্স্ট মিন ডেভিয়েশনের স্টেপস কি? ফার্স্ট আমাদের কি লাগবে মিন ডেভিয়েশন করতে গেলে? অবভিয়াসলি মিন লাগবে। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের ক্যালকুলেট দ্য মিন, then calculate the absolute deviation for all the n observation। মানে মড বার করতে হবে প্রত্যেকটা ডেটার। মানে এই যে এটা পুরোটা যোগ করার পর মড নয়, এটা প্রত্যেকটা মড প্লাস। বুঝলি? যদি আমি পুরোটা যোগ করে দিই তখন তো এটা জিরোই চলে আসবে। মানে 2 মাইনাস 6 যদি মাইনাস 4 হবে আর এখানে তো প্লাস 4 হবে, তো এটা তো এমনিই কেটে যাবে। তো আগেই মড মানে এটা মাইনাস 4 এর জায়গায় 4ই হবে। মডের কনসেপ্টটা সবাই বুঝেছিস তো? মড কিন্তু খুব ইম্পর্টেন্ট মিন ডেভিয়েশন বার করতে গেলে। উইদাউট মড ব্যাপারটার কোনো জিরো চলে আসবে, কোনো ভ্যালুই থাকবে না ব্যাপারটার। তারপর বলছে ডিভাইড দিস ভ্যালু বাই দ্য নাম্বার অফ অবজারভেশন, দিস ইজ দ্য ফর্মুলা। পরীক্ষায় দিলে কিন্তু এই ফর্মুলাটা লিখতে হবে, আর মড যদি না থাকে তখন কিন্তু নাম্বার পাবি না। কেন কারণটা বললাম আমি। এবার আসছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি বলছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড মেজার্স অফ ডিসপারশন অফ ডেটা। It is defined as the root mean square deviation। কেন না, আগেরটা কি ছিল? মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশনটাকেই আমরা স্কোয়ার করেছি, স্কোয়ার করলে আর মডের প্রয়োজন হয় না। -3 স্কোয়ার যা 3 স্কোয়ার তো সেম, তাই জন্য মডের প্রয়োজন হচ্ছে না, তাই জন্য এটা মিন স্কোয়ার। দেন সেটারই রুট করেছি, তাই জন্য এটাকে বলি রুট মিন স্কোয়ার ডেভিয়েশন। যদি বলে যে এসডি না বলে যদি রুট মিন স্কোয়ার ডেভিয়েশন বলে তাহলে বুঝিস যে ওটা এসডির কথাই বলা হচ্ছে। The variable and its standard deviation are expressed as similar units. Standard deviation is given by এত। এবার একটা ইউনিটের কথা বলি। ধর এই যে আমি ডেটাটা লিখেছি এটা ধর গ্রামে রয়েছে। এবার যখন আমি এটাকে স্কোয়ার করছি মানে 2 মাইনাস 4 করে স্কোয়ার করে দিচ্ছি, তখন তোর ইউনিটটাও স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই তো? বুঝতে পারছিস তো? মানে 2 মাইনাস 6 করলাম, দেন 4 করলাম। এবার 4 গ্রামের যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হবে? 16 গ্রাম স্কোয়ার হবে তো? তাই হবে তো? 16 গ্রাম স্কোয়ার হবে। এইটার আবার রুট করে দিচ্ছি তো, তাহলে কি হলো? আলটিমেটলি 4 গ্রামই হলো। বোঝা গেল? তাই জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ডেটা যা ইউনিট থাকবে দুটো সেম হবে, কিন্তু ভেরিয়েন্সের ক্ষেত্রে কিন্তু সেম হয় না। ভেরিয়েন্স ইকুয়াল টু কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ার, তাহলে ইউনিটটা তখন স্কোয়ার হবে। কোনো ডেটার আমরা যখন আমরা লিখবো পরীক্ষার খাতায়, ধর বললো যে ক্যালকুলেট ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে আমরা সেম ইউনিট লিখবো, কিন্তু ভেরিয়েন্সের ক্ষেত্রে স্কোয়ার লিখবো। এই ভুলটা তোরা প্রত্যেকে করিস খাতায়। সিমিলারলি ফর আনগ্রুপ ডেটা এন্ড গ্রুপ ডেটা, দিস ইজ দ্য ফর্মুলা। বলছে when sample size is less than 30 then in denominator n-1 is used instead of n। তোদের পার্কে দেখবি n-1 দিয়েই ফর্মুলাটা লেখা আছে, ঠিক আছে? কিন্তু n-1 এ তোরা যাবি না, তোদের যখন বলবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে এটাই লিখবি, কারণ পরীক্ষার খাতায় তোদেরকে তো আমাদের 30টার বেশি ডেটা দেওয়া তো পসিবল না।
এখন 31টা ডেটা দেবো, তোরা হাতে হাতে বসে বসে বার করবি, সেটা তো আমাদের পক্ষে সম্ভব হয় না। তো তাই জন্য আমরা অবভিয়াসলি n এর থেকে ছোটই ডেটা দেব। তো তখন এইটাই ইউজ করতে হবে, n-1 ইউজ করতে হবে না। যখন তোদেরকে যদি এমনিও লিখতে দেওয়া হয় যে রাইট দ্য ফর্মুলা অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তখন এই ফর্মুলাটাই লিখবি। আর যদি মন চায় দুটো ফর্মুলাই লিখতে পারিস, কিন্তু যদি দুটো না লিখিস, একটাই লিখিস, তাহলে এটাই লিখবি, n-1 লিখবি না। n-1 হচ্ছে স্ট্যান্ডার্ড এররের ক্ষেত্রে কাজে লাগে। এটার পেছনে অনেক বড় রিজনস আছে যে কেন n>30 হলে কেন n-1 হয়, তোদের জানার দরকার নেই। তোদের এইটুকু দরকার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন n হয় তখন এটাই হয়, n>30 যদি কোনো স্পেশাল কেস হয় তখন n-1 হয়, খুব একটা হয় না। তোরা যদি এখন নিজের টেস্ট কিছু করিস, ডেটা কালেকশন করিস, তখন দেখা যাবে। when the sample, এটা হলো আর variance equals to standard deviation square, এইটা কিন্তু লেখ, variance equals to হচ্ছে standard deviation square। তাহলে standard deviation equals to variance কত হবে? বল কত হবে? কি root variance। ওকে, এটা হচ্ছে coefficient of variation। মানে ধর দুটো ডেটার আগের গুলো আমি যেটুকুলো বললাম, এই যে রেঞ্জ বললাম, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বললাম, এটা তখনই করা যায় যখন দুটো ডেটার ইউনিট সেম। মানে ধর আমরা চাইছি যে এই দুটো এইটার মধ্যে বা তিনটের মধ্যে ধর আমরা ডেভিয়েশন দেখতে চাইছি, তিনটের ইউনিটই সেম হতে হবে। মানে ধর এটা যদি ওয়েট হয় আর এটা যদি এখন কি বলবো, কারুর ধর এটা ওয়েট হলো আর এটা হাইট হলো, তখন আমরা দুটোর মধ্যে কোনো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি বার করি, মানে আমি কি বলবো যে এটার হাইটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 2 ফিট, আর এটার ধরো ওয়েট হলো, ওয়েটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 5 কেজি। এবার তুমি কম্পেয়ার করে বলো, তোরা কি কম্পেয়ার করতে পারবি বা কেউ কি পারবে? কারণ দুটোর ইউনিটই আলাদা, তো কখনোই পসিবল না নর্মাল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা রেঞ্জ এটা দিয়ে, কারণ দুটো আলাদা জিনিস, আমরা কি করে কম্পেয়ার করব? তখন কাজে লাগে হচ্ছে এই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন তখন কাজে লাগে। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের হচ্ছে ইউনিট লাগে না। মানে তখন আমরা কি করি, ধর ওয়েটের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বার করলাম আর হাইটের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বার করলাম, দুটোর যেহেতু ইউনিট নেই তাই জন্য আমরা দুটো কম্পেয়ার করতে পারি। আমাকে যদি বলে 5 বড় না 3 বড়, আমরা তো বলতেই পারবো যে 5 বড়। বোঝা গেল পার্টিকুলারলি কোন কেসে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কাজে লাগে। কি বলছে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইজ দ্য রেশিও অফ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ আ ডেটা সিরিজ টু দ্য মিন অফ দ্য সিরিজ। কেন থাকে না? এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যা ইউনিট হবে আর মিনের যা ইউনিট হবে সেটা তো কেটে যাবে, আর ইনটু 100টা কিন্তু হয়। পরীক্ষার খাতায় তোরা খুব কনফিউজড হয়ে যাস, জিজ্ঞেস করিস যে ইনটু 100 হয় না, হয় না, হয়। It unitless and expressed as percentage। আমরা সিভি সব সময় পার্সেন্টেজেই বলি, 100 হয় তাই জন্য ইনটু 100 করছি, পার্সেন্টেজে বলি। CV is given by the following standard deviation by mean into 100। ইন জেনারেল তোরা খুব কনফিউজড হয়ে যাস যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওপরে না মিন ওপরে, এটা একটা প্রবলেম হয় পরীক্ষার সময়। তো মনে রাখবি ইন জেনারেল যেটা হয়, মিনটা বড় হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ছোট হয়, প্রত্যেকটা ডেটার ক্ষেত্রে ইন জেনারেল। এটাই হবে আমি বলছি না, হয়, রিয়েল লাইফ হয়। তো এইটা কি হয় না, ছোটটা ওপরে থাকে আর বড়টা নিচে থাকে, ইনটু 100 করলে তাহলে একটা ভ্যালু দেবে। এটা একটা ট্রিক, মনে রাখবি, তাহলে পরীক্ষার খাতায় কনফিউজড কম হবে। তাহলে তিনটের মধ্যে বোঝা গেছে কি কি পড়লাম, রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এই তিনটে থেকে কারোর কিছু জিজ্ঞেস করার থাকলে বল, তারপর আমি কোয়ার্টাইল ডেভিয়েশন বলবো। কারোর কোনো কনফিউশন নেই?
কনফিউশন থাকলে বল, নেই প্রবলেম, ওকে। বলতো রেঞ্জ আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুটো কি, মানে কোনো ডেটা যদি আমরা বলি তাহলে কি রেঞ্জ ইউজ করো? আমরা বললাম যে ফাইন্ড দ্য স্ট্যান্ডার্ড ফাইন্ড দ্য মেজার্স অফ ডিসপারশন, তো কোনটা বেশি প্রেফারেবল, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না রেঞ্জ? কেন? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখন যদি একটা, আমি যেটা রেঞ্জের ক্ষেত্রে প্রবলেম বললাম, যে এখানে যদি একটা অড ভ্যালু থাকে, 100 থাকে, তাহলে যে ডিসপারশন যে প্রবলেমটা করবে, মানে ধর এখানে এই ডেটাটা এটার পরে একটা ডেটা রইল 100, তাহলে রেঞ্জ কি হবে এটার? 99। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রেও তো একই প্রবলেম হবে, কারণ মিন যেটা হবে, মিনটা আমরা কিভাবে বার করব? এই টোটালটা যোগ করে তারপরে n দিয়ে ভাগ করব, তো যোগ যখন করব এই 100 একাই তো ফুল ভ্যালু নিয়ে নেবে, তাহলে মিনটাও তখন ভুল আসবে। ভুল আসবে মানে এটা আনরিয়ালিস্টিক একটা ফিগার দেবে, যেটা অ্যাকচুয়ালি রিয়েল কেস নয়, তার ফলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও সেম ভাবেই ভুল আসবে। কারণ 100 থেকে সাপোজ ধর এখন মিন আমাদের বেরোলো 55, যেটা মিনই নয়। এবার মিন, এবার যদি আমি 55 থেকে 1 বাদ দিই, 4 বাদ দিই, তাতে কি দেখাবে? বিশাল একটা পুরো জিনিসটাই ভুলভাল দেখাবে। তাহলে যা প্রবলেম রেঞ্জে রয়েছে সেম প্রবলেম স্ট্যান্ডার্ড ডেভিয়েশনেও রয়েছে, তাই কিন্তু সিভি বার করলে ওটা কিছুটা বেটার হয়, কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করি, তাহলে রেঞ্জের ড্রব্যাক, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ওটা ড্রব্যাক। এই প্রবলেমগুলো সলভ হয় হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশনে। কোয়ার্টাইল ডেভিয়েশনে আমরা কি করি? ডেটাটাকে জাস্ট 4টে ভাগে ভাগ করি, এই প্রথমে 1/4, তারপরে 1/4, তারপরে 1/4, সমান 4টে ভাগে ডেটাটাকে ভাগ করি। Q1 এর ফর্মুলা হচ্ছে n/4, Q2 হচ্ছে n/2, অর্থাৎ আমরা কোয়ার্টাইল মানে কি, একটা ডেটাকে হচ্ছে 4টে ভাগে ভাগ করছি, দেখতেই পাচ্ছিস। কোয়ার্টাইল, এটা প্রথম 4 ভাগ, এটা মাঝখানে, এটাতে এই যে ভ্যালুটা, মানে এই পুরো পোরশনটা কিন্তু নয় কোয়ার্টাইল ডেভিয়েশন। এই যে ভ্যালুটা এইখানে যে দাঁতে, এইখানে যে পয়েন্টটা হবে একটা ডেটার, সেটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, এটা হচ্ছে Q3, ঠিক আছে। এবার কোয়ার্টাইল রেঞ্জ মানে এই যে এটা থেকে এটার যে রেঞ্জটা, সেটা হচ্ছে আমাদের কোয়ার্টাইল রেঞ্জ, মানে Q3 মাইনাস Q1। তো এটা হচ্ছে ফর্মুলা, মানে n মানে হচ্ছে নাম্বার অফ অবজারভেশন। এখানে কটা? 5টা, 1 2 3 4 5টা, 5/4 যে অবজারভেশনটা হবে সেটা। এখানে তোর ইভেন নাম্বার নিলে বলতে সুবিধা হবে। এটা তোদের অত ইন ডিটেইলসে নেই, তোদের শুধু আছে যে কোয়ার্টাইল ডেভিয়েশনটা কি, কনসেপ্টটা জানা, আর হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। আর একটা যেটা হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন মানে Q2, Q2 মানে এখানে কি হচ্ছে, একটা ডেটার মিডল মোস্ট ভ্যালু। এটা যদি আমি একটা ডেটা ধরে নিই তাহলে এটা মিডল মোস্ট ভ্যালু। আগের দিন আমরা কি পড়েছিলাম, তা কার মানে তা মিন মিডিয়ান মোড কার সাথে ইকুয়াল মনে হচ্ছে এটাকে? বল, একটু বুদ্ধি খাটা। মিনের সাথে কি Q2 ইকুয়াল হবে না মিডিয়ানের সাথে, না মোডের সাথে? কি মনে হচ্ছে বল? মিডিয়ানের সাথে। এক্স্যাক্টলি, মিডিয়ানও সব একটা ডেটার মিডল মোস্ট ভ্যালুটাকেই রিপ্রেজেন্ট করে, পজিশনাল মিডল মোস্ট ভ্যালু।
মানে এই পজিশন অনুযায়ী এখানে মিডিল মোস্ট ভ্যালু এটা, তাহলে এটা মিডিয়ান। Q2 ও তাই করছে, মিডিল অর্থাৎ যা কোয়ার্টাইল ডেভিয়েশনের Q2 মানে সেকেন্ড কোয়ার্টাইল ডেভিয়েশন, আমরা Q2 কে বলি সেকেন্ড কোয়ার্টাইল ডেভিয়েশন, তাহলে যেটা Q2 সেটাই হচ্ছে মিডিয়ান। ক্লিয়ার? আর কোয়ার্টাইল রেঞ্জের ফর্মুলা হচ্ছে Q3 মাইনাস Q2, এই ফর্মুলাটা এই দুটোই লিখে রাখ। Q3 মাইনাস Q1 হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, আর সেমি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ হচ্ছে ওটা ডিভাইডেড বাই 2। দেখ ডিসাইল হচ্ছে, এটা দেখে ভয় পাস না, সিম্পল হচ্ছে। ডিসাইল হচ্ছে একটা ডেটাকে সমান 10 ভাগে ভাগ করা, আর পার্সেন্টাইল হচ্ছে সমান 100 ভাগে ভাগ করা। তাহলে কোয়ার্টাইল কি বললাম, ক ভাগে ভাগ করি? বল ক ভাগে ভাগ করি? আর ডিসাইলে 10 ভাগের, পার্সেন্টাইলে 100 ভাগে, ব্যাস এইটুকু জানলেই হবে, এটার ফর্মুলার কোনো দরকার নেই। এটা একটা দেখতে পারিস, মিডিয়ান ইকুয়ালস টু Q2 ইকুয়ালস টু D5, মানে ডিসাইল যখন 10 ভাগে ভাগ করব তার মিডিল পোরশনটা ভ্যালুটা কত হবে? D5 ই মিডিল ভ্যালু হবে। আবার যখন 100 ভাগে ভাগ করব তখন P50 টাই মিডিল ভ্যালু হবে। তাহলে Q2, D5 আর P50 এই তিনটে, অর্থাৎ মিডিয়ান আর এই তিনটে সেম। বোঝা গেছে তো? তাহলে এবার অঙ্ক কর, সব থেকে কঠিন কাজ বলেছি। অঙ্কটা কর, ফার্স্টেরটা কর, সেকেন্ডেরটা করতে হবে না। ফার্স্টেরটা কর, প্রত্যেকে ডেটাটা টোক, তোকে বল রেঞ্জটা তো মুখে মুখে বলা যায়, রেঞ্জটা বল দেখি। হ্যাঁ 72 আর ওটা কত 92, হ্যাঁ 20, তারপর বার কর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ফর্মুলাটা লিখেছিস না? দেখাবো। ফার্স্টে ডেটাগুলোর মিন বার কর। চল তোদের সাথে আমিও করি। 90, 82, 80। কত হলো রে মেইন? এটা কত? সামটা কত এসছে? হ্যাঁ 656। এটা মিন এসছে প্রত্যেকে? বার করেছিস প্রত্যেকে মিন? এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ফার্স্টে মিন ডেভিয়েশন। পরীক্ষায় এরকম অঙ্ক দিলে একটা
বানাতে হবে। আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি একটা, পরেরটা তোরা করে দেখাবি। ফার্স্টে হচ্ছে অবজারভেশনস, এক্স অবজারভেশন গুলো লিখবি 90, 92, 80, 72। এর পরের কলমটা হবে x মাইনাস এক্স বার। এখানে কিন্তু মড সাইনটা দেব না, x মাইনাস এক্স বারই বার করব। কি হবে? 82 বেরিয়েছে আমাদের, 82 মাইনাস 90, তার মানে এটা x মাইনাস 82 হচ্ছে আমাদের এখানে। 8 0 একবার ডেটাটা চেক করে নিবি, এটা অলওয়েজ 0 আসবে। এইটা সাম করলে অলওয়েজ 0ই আসবে। এটা যদি 0 আসে তার মানে ঠিকঠাক ক্যালকুলেশন করেছিস, আর না আসলে ভুল করেছিস। তারপরেরটা হবে x মাইনাস এক্স বার হোল স্কোয়ার। কত হচ্ছে? 100, 200, 200, এটা ঠিক আছে? দেখ তো। এটা আমাদের টেবিল ক্যালকুলেশন হয়ে গেল। এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বার কর, ভেরিয়েন্সটা বার কর, মিন ডেভিয়েশনটা বার কর। মিন ডেভিয়েশন যখন বার করব তখন কিন্তু এটাকে মড হিসেবে লিখবো, মানে এই মিন ডেভিয়েশন, এটা মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, মানে অ্যাবাউট মিন মানে এক্স বার আমরা কি করছি, এক্স মাইনাস এক্স বার করছি। যদি বলি মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান তখন হবে ওটা মিডিয়ান, মানে এটা হচ্ছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, মানে এই ভ্যালুটা হচ্ছে আমরা মিন নিচ্ছি, এই ভ্যালুটা তো আমরা মিডিয়ান নিতেই পারি, তখন হবে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান। আর যদি এটাকে মোড নিই তাহলে মিন ডেভিয়েশন অ্যাবাউট মোড, মানে তখন আমরা দেখছি, এটা আমরা দেখছি মিন থেকে বাকি ভ্যালুগুলো কতটা ডেভিয়েট করছে, মিডিয়ানের ক্ষেত্রে মিডিয়ান থেকে কতটা ডেভিয়েট করছে, আর মোডের ক্ষেত্রে মোড থেকে কতটা ডেভিয়েট করছে। তো এবার মিন ডেভিয়েশনটা বার কর আর বল। কত হবে বল? 6 বেরোচ্ছে।
পর একবার দেখি 8 আর 2 10 10 10 20 20 2 22 22 আর 10 32 32 4 6 কি করে আসছে রে? যোগটাতে তাই আসছে না। মিন ডেভিয়েশন কত এসছে? এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার কর। 6 এখানে n-1 ইউজ করে থেকে এটা হবে না, এটা n-ই হবে। কেন n- ইউজ করেছে জানি না আমি। সামটা হচ্ছে 288 বাই তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে গেল। এবার ভেরিয়েন্স তাহলে কত? 36। আর সিভি কত? কত হবে সিভি? কেন ভুল করেছে? 8 24 কেন 7 হবে কেন? n-1 গ্রেটার দেন 30 হলে তখন তো। আমি কি বললাম তোদেরকে পড়ানোর সময়, এটা বাদ দে, এটা তোদের ভাবতে হবে না, এটা মাথায় ঢোকাসই না। when sample size is less than 30 then the denominator n- is instead of n, এটা করি, কিন্তু আমরা যখন ইন জেনারেল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করি এই n ফর্মুলাটাই ইউজ করি, n-1 এ যাওয়ার দরকার নেই। যদি তোরা কখনো নিজেরা টেস্ট করিস, পরবর্তীকালে কিছু প্র্যাকটিক্যাল এক্সাম যখন করবি, যখন পরীক্ষার খাতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে দেবে তখন n-ই বার করবি। এটা জেনে রাখ, এটা জানার জন্য, যখন তোরা টেস্ট করবি বা প্রজেক্ট করবি সেই সময় এটা কাজে লাগবে, আদারওয়াইজ এটা নিয়ে ভাবতে হবে না। এখন সিভি কত বেরোলো? 6 বাই কত, মিন কত ছিল? 82 ইন্টু 100, তাই তো? এটা বেরোবে 7.81। ওটা ভ্যালুটা 6.41 বসিয়েছে বলে এটা 6 বেশি যা ভ্যালু আসবে তাই। এই অঙ্কটা কর নিজেরা, এটা ছোট্ট অঙ্ক, এটা কি করে হবে বলতো? কেউ বুঝতে পারছিস কিভাবে হবে? কি চেয়েছে অঙ্কটা, কি চেয়েছে? হ্যাঁ, আর কি ডেটা দেওয়া আছে কি? তাহলে ডেটা দেওয়াই আছে, তাহলে তোদের কি করতে হবে? শুধু সিভি ক্যালকুলেট করতে হবে। যেটা আমি বলছিলাম যে এই দুটো ডেটার দেখ মিনও দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও দেওয়া আছে, কিন্তু কম্পারিজন তো সম্ভব না দুটো ডেটার মধ্যে, থ্রু সিভি একমাত্র পসিবল। তো তাই জন্য এটা সিভিটা বার করতে বলছে, সিভিটা বার কর, তারপর আমাকে কমেন্ট করে বল যে কোনটা বেশি কোনটা কম।
আর আরেকটা 8 পয়েন্ট, বুঝতে পারছি না, 10 পয়েন্ট। ওকে, তাহলে কোনটার সিভি বেশি? নিচেরটা ব্লাড হিমোগ্লোবিন। তাহলে যদি আমাদের তাহলে আমরা কি বলবো? দ্য কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইজ ব্লাড হিমোগ্লোবিন ইজ গ্রেটার দ্যান দ্য সিস্টোলিক ব্লাড প্রেশার। এটার মানে কি বোঝাচ্ছে? এই কথাটার মানে এইটার সম্বন্ধে কি বোঝাচ্ছে? ডেটাটার সম্বন্ধে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কি বলে? এইমাত্র তো আমি ডিসপারশন পড়ালাম। আমি যদি বলি যে ব্লাড, তোরাই বললি ব্লাড হিমোগ্লোবিনের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিস্টোলিক ব্লাড প্রেশারের থেকে বেশি, তার মানে কি বললাম আমি? এলাবোরেট করলে কি বললাম আমি, যাতে সাধারণ মানুষও বুঝতে পারে এমন ভাষায় বললে কি বলবো? ডেটার ডিসপারশনটা বেশি। এতক্ষণ তো এটাই পড়াচ্ছি আমি, যে ডেটার স্ক্যাটারনেসটা অনেক বেশি, ব্লাড হিমোগ্লোবিনের স্ক্যাটারনেসটা অনেক বেশি দেন দা সিস্টোলিক ব্লাড প্রেশার। মানে অন অ্যাভারেজ লোকেদের, ধর আমি একটা ডেটা নিয়েছি, তাহলে লোকেদের যেই পপুলেশন থেকে আমি ডেটাটা নিয়েছি তাদের ব্লাড প্রেশারটা অর অ্যারাউন্ড সেম, খুব একটা ভ্যারি করে না, কিন্তু সেখানে হচ্ছে ব্লাড হিমোগ্লোবিন লেভেলটা খুবভাবেই ভ্যারি করে। এটাই তো আমরা বুঝলাম। আমরা ধর একটা টেস্ট করছি, তো টেস্ট করে আমরা যদি এই কনক্লুশনে পৌঁছাই তখন আমরা কি লিখবো? রেজাল্টটা কি পেয়েছি? এটাই পেয়েছি যে ওই ডেটাটা অনেক বেশি স্ক্যাটার দেন দিস ডেটা। ক্লিয়ার? এবার এই অঙ্কটা কিভাবে করতে হয় বল, করতে হবে না বল, কিভাবে করতে হয় জানিস কিনা? করতে চাইলে করতেই পারিস, কিন্তু এই ডেটাটা কিভাবে করতে হবে? এনি আইডিয়া? যা মনে হচ্ছে বল। এটা তো ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ পেশেন্টটা হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে গ্রুপ করা রয়েছে 10 to 50। তাহলে এতগুলো যেটা করালাম ওটা হচ্ছে আনগ্রুপ ডেটা, আর এটা হচ্ছে গ্রুপ ডেটা। এই ডেটাটার জন্য ফর্মুলাটা কিভাবে ইউজ করব? হ্যাঁ, কিন্তু কিভাবে? আমাদের এখানে এক্স কোনটা? এটা তো এফআই, এটা হচ্ছে এফ। আমাদের ফর্মুলায় যে এফটা রয়েছে এটা হচ্ছে এফ, কিন্তু এক্স কি আছে এখানে? এক্স এখানে সিঙ্গেল ডিজিট নেই। আমরা এটা বার করতে গেলে বার করতে হবে ক্লাস মার্ক। ক্লাস মার্ক হচ্ছে একটা গ্রুপ, মানে এখানে তো গ্রুপ রয়েছে 10 to 20, 20 থেকে 30, তাহলে আপার যেটা ভ্যালুটা মানে 20 minus 10 by 2 কত হবে? এটা 15। এইটা হচ্ছে এক্স। হ্যাঁ, বুঝতে পারছি না। ও সরি, তো এটা 15 হবে। তো এটা হচ্ছে ক্লাস মার্ক। তাহলে আমাদের এইটা বার করতে গেলে কি করতে হবে? প্রথমে আমাদের এজ গ্রুপগুলো লিখবো, তারপরের কলমটা কি হবে? ক্লাস মার্ক xi, তারপরে fi, তারপরে যেমন হয় xi মাইনাস x বার। এখানে একটা এক্সট্রা কলাম হবে কি? x মাইনাস x বার ইন্টু fi। বোঝা গেল? এখানে এতদূর হয়েছে, এখানে এটার পর আরেকটা এক্সট্রা কলাম করতে হবে x মাইনাস xi ইন্টু fi। তারপরে এটা করে দেন এটা সাম বার করে তারপরে এটা করতে হবে। দেখ, এটা তো আগেরটা। এই যে সিআই লিখেছে, তারপর এফআই লিখেছে, তারপরে এক্সআই লিখেছে, এফআই ইন্টু এক্সআই, তারপরে এক্সআই মাইনাস এক্স বার। এখানে মিনটাও কিন্তু এফআই ইন্টু এক্সআই বার করতে হবে। এটা খেয়াল কর, এখানে যখন মিনটা আমরা বার করব তখন কিন্তু এই সাম অফ এক্স করে দিলে হবে না, xi fi বাই এটা করতে হবে, মানে
দেখ ওপরে বার করেছে, দেখেছিস এখানে মিনটা কিন্তু শুধুমাত্র এক্স এর যোগফল নয়, একদম উপরটা খেয়াল কর, এটা সাম অফ xi নয়, fi xi ডিভাইডেড বাই 160, মানে এইটা নাম্বার অফ অবজারভেশন কিন্তু নিচ্ছি না এখানে, এইটা নিচ্ছি একদম উপরে যেটা লেখা আছে মিন, তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপর সিভি, বাকিটা সেম, কিন্তু মিনটা কিন্তু ওটা ওভাবে বার করতে হবে, তারপর বাকিটা আসবে।